দেশে করোনা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এক মাসেই রোগী বেড়েছে ১৩,০০০-এর বেশি। ফুলবাড়িয়া মার্কেটে নকশা বহির্ভূত ৯১১টি দোকান উচ্ছেদের সিদ্ধান্ত। সকাল থেকে শুরু হবে অভিযান। পঞ্চমবারের মতো বাড়ছে পদ্মা সেতু নির্মাণের সময়। উদ্বোধনের নতুন লক্ষ্য ২০২২ সালের মার্চে। শীত জেঁকে বসার আগেই ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সময় মতো হাসপাতালে নেয়ার পরামর্শ। এবং প্রায় ৬,০০০ পদ খালি থাকলেও পদোন্নতি হচ্ছে না মাধ্যমিক শিক্ষকদের। অধিদপ্তরের সমন্বয়হীনতার দাবি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। দেশে করোনা সংক্রমণের ৯ মাসে এসে শনাক্ত ও মৃত্যু দুটোই ঊর্ধ্বমুখী। গত এক মাসে রোগী বেড়েছে ১৩,০০০-এর বেশি। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এ পর্যন্ত দেশে সবচেয়ে বেশি করোনার নমুনা পরীক্ষা হয়েছে এই প্রতিষ্ঠানে। এখানে নভেম্বরের প্রথম ৯ দিনে ব্রাকের পাঠানো নমুনায় শনাক্তের হার ছিল ৭.৬৯%। পরের ৯ দিনে শনাক্তের হার বেড়ে হয় ১৮.৫৬%। আর শেষের ৯ দিনে তা বেড়ে হয়েছে প্রায় ৩০%। এক মাসেই নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়েছে ২৩%। আমরা যেভাবে মনে করি যে করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে অথবা করোনার প্রকোপ আর সেইভাবে আমাদের দেশে নাই, কিন্তু আমাদের বিশ্লেষণ সেটা কিন্তু বলছে না। আমাদের বিশ্লেষণ বলছে যে করোনা আবারও একটুখানি ঊর্ধ্বমুখী। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৫১। তবে পরের কয়েক মাসে বাড়ে সংক্রমণ ও মৃত্যুর হার। সবচেয়ে বেশি ৯৮,০০০ রোগী শনাক্ত হয় জুন মাসে। মাঝখানে কিছুটা কমলেও আবারও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। ৮ নভেম্বর পর্যন্ত আগের এক মাসে রোগী শনাক্ত হয়েছে ৪৫,৬৪৬। আর সবশেষ এক মাসে এই সংখ্যা বেড়ে হয়েছে ৫৯,০০০-এর বেশি। প্রাইভেট কোনো হসপিটালে কিন্তু জায়গা নেই, নিশ্চয়ই খেয়াল করছেন। এবং গভর্নমেন্ট হসপিটালেও কিন্তু অনেক টুইটুম্বুর অবস্থা। যদি আপনি উৎস বন্ধ না করতে পারেন, সংক্রমণের হার যদি আপনি কমাতে না পারেন, তাহলে তো হাসপাতালে এই কেস সংখ্যা বাড়তেই থাকবে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বাড়তি প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা হসপিটালগুলোকে সেকেন্ড ওয়েভ মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। যে আপনি যদি একটি সুরক্ষিত একটি মাস্ক যদি আপনি পরতে পারেন, তাহলে আপনি 95%-এর চেয়ে বেশি নিরাপদ। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বেশি রাজধানীতে। এ পর্যন্ত মৃত্যুর ৫৪ ঢাকায়। মৃতদের ৭৯ বয়স ৫০-এর বেশি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববারের তুলনায় সোমবার দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। প্রাণহানি আরও ৩৬ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২,১৯৮ জনের। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, শুধু মাস্কের ব্যবহারে সীমাবদ্ধ থাকলে চলবে না। করোনা নিয়ন্ত্রণে আবার আইসোলেশন ও কোয়ারেন্টিনে কড়াকড়ি জরুরি হয়ে পড়েছে। আরটিপিসিআর ল্যাবের পাশাপাশি দেশে এখন করোনার পরীক্ষা হচ্ছে 10টি অ্যান্টিজেন ল্যাবেও। সব মিলে সোমবার দুপুর পর্যন্ত ১৩৭টি ল্যাবে ১৪,৩৬৯ নমুনা পরীক্ষায় ২,১৯৮ জন করোনার রোগী শনাক্ত। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৩০%। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪,৭৯,৭৪৩ জনে। সোমবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৩৬ জন। এর মধ্যে পুরুষ ২৪ এবং নারী ১২ জন। এ নিয়ে মোট প্রাণহানি ৬,৮৭৪ জনের। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রোগীদের সঠিকভাবে চিহ্নিত করে আবারও আইসোলেশন ও কোয়ারেন্টিনে গুরুত্ব বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। মূলত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা আসতেছেন তারাই আক্রান্ত হবেন। সুতরাং সেই লোকগুলোকে যদি আমরা খুঁজে বের করতে পারি
এবং তাদের টেস্ট করতে পারি। টেস্ট করে যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেল তাদেরকে আইসোলেশন করা, যাদের মধ্যে সংক্রমণ পাওয়া যায়নি তাদেরকে 14 দিন ধরে কোয়ারেন্টাইন করা। এগুলো আরেকটা গুরুত্বপূর্ণ দিক। এটা যে দেশগুলো সফলভাবে করতে পেরেছে তারাও কিন্তু এই পদ্ধতিতেই সফল হয়েছে। আমাদের এই জায়গাটায় ঘাটতি আছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে নতুন করে সুস্থ হয়েছেন আরও 2663 জন করোনার রোগী। এ নিয়ে মোট সুস্থ 3,98,623 জন, অর্থাৎ এখন দেশে করোনার রোগী 74,246 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা চিকিৎসায় আশা জাগাচ্ছে আইভারমেকটিন। মৃদু লক্ষণে করোনা রোগীর ওপর এর প্রয়োগ আশানুরূপ ফল পেয়েছেন আইসিডিডিআরবির গবেষকরা। এটি সংক্রমণের শুরুতে প্রয়োগ করলে শরীরে ভাইরাসের পরিমাণ কমে আসে এবং জটিলতা বাড়তে পারে না। শিগগিরই বড় পরিসরে এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর কথা জানিয়েছেন গবেষকরা। পরজীবী সংক্রমণ কমাতে ব্যবহার হয় আইভারমেকটিন। 1975 সালে আবিষ্কার হলেও চিকিৎসায় প্রয়োগ শুরু হয় 1981 সালে। শুরুতে প্রাণী চিকিৎসায় ব্যবহার হলেও পরে প্রয়োগ হয় মানবদেহে। কার্যকারিতার জন্য একে বলা হয় আশ্চর্য উপকারী ওষুধ। গত মে মাসে দেশে করোনা চিকিৎসায় আইভারমেকটিনের ব্যাপক ব্যবহার শুরু হয়। পক্ষে বিপক্ষে দেখা দেয় নানা মত। পরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সহায়তায় এ নিয়ে গবেষণা শুরু করে আইসিডিডিআরবি। গবেষণার অংশ হিসেবে 3 হাসপাতালে ভর্তি 68 জন মৃদু লক্ষণযুক্ত কোভিড রোগীকে আইভারমেকটিন ও অন্যান্য ওষুধ দেওয়া হয়। এতে দেখা যায় 12 মিলিগ্রাম করে 5 দিনে আইভারমেকটিন খাওয়া রোগীরা দ্রুত ভাইরাস মুক্ত হয়েছেন। তাদের শরীরে ভাইরাল লোড কমে 77 ভাগ। এই ড্রাগের হয়তো কিছু ইমিউনোলজিক্যাল রেসপন্সও তারা পজিটিভ ভাবে করে, যার জন্য যদি যত তাড়াতাড়ি এই ড্রাগটা দেওয়া যেতে পারে ভাইরাস লোডটা কমে আসবে। ভাইরাস লোড করলে ওনাদের যে সাবসিকুয়েন্ট যেটা যে ইমিউনোলজিক্যাল রেসপন্স বলে বা সাইটোকাইন স্ট্রং যে কথাগুলো বলে ওগুলো হয়তো কমে আসবে। চিকিৎসকরা জানান, ভাইরাল লোড কমলে করোনার জটিলতা থেকে বেঁচে যেতে পারেন রোগীরা। আক্রান্তের শরীরে ভাইরাস সংক্রমণের মাত্রা কমে যাওয়ায় তাদের মাধ্যমে অন্যদের সংক্রমিত হওয়ারও সুযোগ কমে। এই স্টাডিটাতে কিন্তু 5 ডেজ 12 মিলিগ্রাম করে আইভারমেকটিন দিয়ে দেখানো হয়েছে যে ভাইরাস ক্লিয়ারেন্স ভালো হচ্ছে। আমাদের যে গাইডলাইন কমিটি আছে সেখানে নিশ্চয়ই আমরা বসে সেখানটায় আমরা ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে এটা রাখবো, নট অ্যাজ ট্রিটমেন্ট প্রোটোকল। আইভারমেকটিন নিয়ে গবেষণা করোনা চিকিৎসায় সহায়ক হবে বলে আশা ঔষধ শিল্প সমিতির সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনের। এই স্টাডিটা আমাদের ডাক্তারদের জন্য তাদের ডিসিশন মেকিং এ অনেক সাহায্য করবে। আমার ধারণা এই স্টাডির পর আরো ফার্দার স্টাডিও হবে এবং আরো যত সময় যাবে তখনই আমরা বলতে পারবো আসলে কতটা ভালো হবে। তবে এটা ডেফিনেটলি একটা আই ওপেনার। মানে এরকম স্টাডিটা আমি মনে করি আমাদের জন্য, দেশের জন্য না, শুধু সারা পৃথিবীর জন্য এটা একটা অত্যন্ত ভালো স্টাডি হয়েছে। চিকিৎসকেরা জানান, আইভারমেকটিনের পার্শ্ব প্রতিক্রিয়া কম, তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও সংক্রমণ বেড়েছে বরিশালে। নভেম্বর মাসে বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়েছে 893 জন, যা অক্টোবরের চেয়ে 315 জন বেশি, আর মৃত্যু হয়েছে 12 জনের, যা আগের মাসের দ্বিগুণ। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি নিয়ে মানুষকে সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বরিশাল বিভাগে 30 সেপ্টেম্বর পর্যন্ত মোট করোনা শনাক্ত হয় 8,398 জনের, আর আক্রান্ত হয়ে মারা যান 170 জন। জুন ও জুলাইয়ে মৃত্যুর হার বেশি থাকলেও পরের মাসগুলোয় তা কমে আসে। মানুষের মধ্যে করোনার সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় নিয়ন্ত্রণের মধ্যে থাকে সংক্রমণ। তবে অক্টোবর মাস থেকে আবার বাড়ছে সংক্রমণ। গত 2 মাসে করোনা আক্রান্ত হয়েছেন 1471 জন, আর মৃত্যু হয়েছে 18 জনের। ল্যাব সংশ্লিষ্টরা বলছেন, সংক্রমণ বাড়তে থাকলে করোনা শনাক্ত ও চিকিৎসা সেবা দেয়া সামর্থ্যের বাইরে চলে যেতে পারে। আমাদের স্যাম্পল সাইজও, স্যাম্পলের পরিমাণও বাড়ছে এবং ডিটেকশন রেটও বাড়ছে এবং কন্টিনিউয়াস বাড়ছে। 2-1 দিন হয়তো একটু ইন্টারাকশন হচ্ছে, কিন্তু এটা রাইজিং।
বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি মহানগরী সহ বরিশাল জেলায়। 10 নভেম্বর পর্যন্ত আক্রান্ত 4108 জনের মধ্যে মৃত্যু হয়েছে 73 জনের। ডিটেকশন রেট 7 to 8% নেমে গেছিল, সেটা এখন আবার বাড়তে বাড়তে অলরেডি এই লাস্ট 15 ডেসে 25%-এর মতো ডিটেকশন রেট হয়ে গেছে। এটা হয়তো আরও বাড়বে, 35-40 পর্যন্ত ডিটেকশন রেট চলে যেতে পারে। সুতরাং এখন থেকেই আমাদের সাবধান থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে জেলায় মাস্কবিহীন চলাচল নয় ঘোষণা দিয়ে মাঠে নেমেছে প্রশাসন। ঘরের বাইরে মাস্ক না পরলে করা হচ্ছে জেল জরিমানা। মানুষের মধ্যে মাস্ক না পরার একটা টেন্ডেন্সি বিরাজ করতেছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি তাদেরকে উদ্বুদ্ধ করতে মাস্ক পরার জন্য। যে নো মাস্ক, নো সার্ভিস, নো এন্ট্রি, নো মুভমেন্ট, নো পার্সেস, নো সেল, নানা রকম ভাবে কিন্তু আমরা প্রচার প্রচারণা চালিয়েছি এবং একই সাথে আমরা কিন্তু এনফোর্সমেন্ট বা আইন প্রয়োগ শুরু করেছি এবং এই আইন প্রয়োগটি আমরা প্রয়োজনে চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যাব। বরিশাল বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯,৯৪৪ জনের, আর সুস্থ হয়েছেন ৯,১২৪ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতিতে অক্টোবর পর্যন্ত 7 মাসের রিকন্ডিশন গাড়ি বিক্রি কমেছে 40%। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটার দাবি, চলতি বছর এই খাতের ক্ষতি 800 কোটি টাকা। সরকারি প্রণোদনার অর্থ না পাওয়ায় ব্যবসা অনিশ্চয়তায় পড়েছে বলেও দাবি তাদের। এদিকে যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করলে প্রণোদনা দেয়া হবে বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। করোনার কারণে গেল এপ্রিল থেকে প্রায় 3 মাস বন্ধ থাকে রিকন্ডিশন গাড়ি বিক্রি। এরপর জুলাই থেকে আবারও শুরু হয় বিক্রি। তবে এই সময় গণপরিবহন এড়াতে কম দামের গাড়ি কিনছেন অনেকে। উবার, সিএনজি এগুলো ব্যবহার করা এখন এরকম ঠিক না, এর জন্য গাড়ি দেখতে আসছি। ছোটর মধ্যে কমের মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ির জন্য আসলাম। ব্যবসায়ীরা জানান, গেল বছর মাসে 15 থেকে 70টি পর্যন্ত গাড়ি বিক্রি হলেও এবার তা নেমে এসেছে 2 থেকে 34টিতে। এখন 30 থেকে 35 ইউনিটে চলে এসেছে। মূলত এখন যে গাড়িগুলো বিক্রি হচ্ছে সেগুলো অত্যন্ত নেসেসিটি। ব্যবসায়ীরা বলছেন প্রতি বছরই কমছে গাড়ি বিক্রির সংখ্যা, তবে করোনার কারণে কমেছে 40%। করোনার দ্বিতীয় ঢেউয়ে আরও কমার আশঙ্কা তাদের। তাই এ খাতকে টিকিয়ে রাখতে প্রণোদনার পাশাপাশি বন্দরের ভাড়া সাময়িকভাবে মওকুফ সহ সরকারের বিশেষ বিবেচনা প্রয়োজন বলছে বারভিডা। ভাড়া আছে, ব্যাংকে ঋণ আছে, তার উপরে আমরা সুদ গুনে যাচ্ছি। কর্মচারীদের বেতন ভাতাও আমরা দিয়ে গেছি অনেক ক্লেশে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু কোনো প্রণোদনা পাইনি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের প্রণোদনার বিষয়টি বিবেচনায় আছে, তবে এক্ষেত্রে তাদের যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করতে হবে। যদি এমপ্লয়ীদের বেতনের সমস্যা থাকে, তারপরে এই সমস্ত কিছু ফান্ড আটকে দিয়ে থাকে বিক্রি না হওয়ার কারণে, এইসব কারণ দেখালে পরে এবং সেটা যৌক্তিক হলে পরে আমরা অবশ্যই লিখবো অর্থ মন্ত্রণালয়কে তাদেরটা বিবেচনা করা হোক। গেল বছর সারা দেশে প্রায় 70,000 গাড়ি বিক্রি হলেও চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিক্রি 9,828টি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট নকশা বহির্ভূত 911টি দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। এরই মধ্যে মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন দোকান মালিকরা। মার্কেটের গাড়ি পার্কিং, ফুটপাত, সিঁড়ি, গলি, লিফলেটের জায়গায় নকশা বহির্ভূত এসব দোকান নির্মাণ করা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, এসব অবৈধ দোকানের কারণে মার্কেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনিয়ম বন্ধ করতে অবৈধ দোকানগুলো গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকান মালিকরা দাবি করেছেন, স্বল্প সময়ের নোটিশের কারণে বিভ্রান্তিতে পড়েছেন তারা। অভিযানের আগে মাল গোছানোর জন্য আরও সময় দেওয়ার দাবি জানান মার্কেটের ব্যবসায়ীরা। অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে, তো উচ্ছেদ করবো, ঠিক আছে, এটা সরকারের আইন, আমরা তো অমান্য করতে পারবো না। সিটি কর্পোরেশন লোক এসে ঘোষণা করতেছে 12 ঘন্টার মধ্যে আপনাদের মাল নিয়ে যাবে। এখন আমরা এই করোনাকালীন যে ক্ষতিগ্রস্ত, এমনি করোনাতে পুরাই ব্যবসায় ক্ষতিগ্রস্ত, এখন আবার যদি এই হুট করে আমাদের দোকান ছেড়ে দিতে হয়, তাহলে আমরা সংসার নিয়ে যাবো কোথায়? ঘন কুয়াশার কারণে মাঝরাত থেকে বন্ধ আছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকা পড়েছে 3টি ফেরি। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঘাটের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, আর কখন নাগাদ ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে?
দেখুন এখনো ঘাটের চারপাশ জুড়ে কিন্তু কুয়াশার ঢেকে রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত সূর্যের আলো আমরা দেখতে পাইনি। গত রাত 11টা থেকে কোনো প্রকার ঝুঁকি এড়াতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কিন্তু ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ, এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ একটা জট সৃষ্টি হয়ে আছে। অর্থাৎ ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 3 কিলোমিটার এলাকা জুড়ে এবং ফেরিঘাট থেকে 13 কিলোমিটার দূরে রাজবাড়ী কুষ্টি আঞ্চলিক মহাসড়কের 4 কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। অর্থাৎ মোট 7 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানবাহনের সিরিয়াল রয়েছে পারের অপেক্ষায়। আর এই পারের অপেক্ষায় থেকে সারা রাত চালক এবং যাত্রীদেরকে কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি একটু আগে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে কুয়াশার রাত 11টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলেই মূলত ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি এই ফেরি চলাচল বন্ধের কারণ হিসেবে বলছেন যে যেহেতু কুয়াশা বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়, সেই সময়ে যে ফেরির যে মার্কিন বাতিগুলো থাকে বা লাইট থাকে সেই লাইটে স্পষ্ট দেখা যায় না। এছাড়া নদীর বিভিন্ন পয়েন্টে কিন্তু ডুবোচরের সৃষ্টি হয়েছে, ফেরি যাতে ওই ডুবোচরে আটকে না যায়। এছাড়া দুটি ফেরি মুখোমুখি সংঘর্ষের ঘটনা না ঘটে, এই জন্যই মূলত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কখন থেকে ফেরি চলাচল শুরু হবে সেটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে পারছে না বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। আবারও বাড়ছে পদ্মা সেতুর নির্মাণের সময়। পঞ্চমবারের মতো সময় বাড়ানোর কারণে 2021 সালের ডিসেম্বরে বিজয়ের 50তম বর্ষে পদার্পণ উপলক্ষে উদ্বোধন সম্ভব হচ্ছে না। তাই নতুন উদ্বোধন লক্ষ্য 2022 সালে মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। করোনা, বন্যা, পাইলিং জটিলতা সহ নানা কারণে সেতুটির নির্মাণ সময় 5 দফা বেড়েছে। স্বপ্ন পূরণের খুব কাছাকাছি নদীর প্রবাহমান জলরাশির উপর পুরো পদ্মা সেতু। দূর থেকেই দেখা যায় সেতুর মাঝের শূন্য স্থানটুকু। অপেক্ষা আর মাত্র একটি স্প্যানের, সেটিরও অবসান হচ্ছে এ মাসে। তবে যাত্রাপথ সরল ছিল না। বলা হয় দক্ষিণ আমেরিকার আমাজনের পর সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা। প্রতিটি কাজে প্রকৃতির বিরূপ আচরণ মোকাবিলা করতে হয়েছে। তাই 2017 সালের সেপ্টেম্বরে প্রথমে স্প্যান বসলেও পুরো 41টি শেষ করতে লাগছে 3 বছর 3 মাস। ভরা বর্ষায় তীব্র স্রোত মোকাবেলা করে পাইলিং করতে হয়েছে। আবার শীতে অত্যধিক পলি অপসারণ করতে দিনরাত কাজ করেছে ড্রেজার। মাটির তলদেশের গঠনগত ভিন্নতার কারণে পাইলিংয়ে লেগেছে অতিরিক্ত 8 মাস। এ কারণে 2018 সালের ডিসেম্বরে সেতু চালুর টার্গেট থাকলেও পূরণ হয়নি। এর উপর করোনার কারণে অগ্রগতি কমেছে আরও 30 থেকে 35 ভাগ। সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেটা হলো আরও প্রায় 14-15 মাস লাগবে। 2022 সালে 26শে মার্চ আমাদের স্বাধীনতার 50 বছর পার হয়ে 51তম বছর হবে। তবে এটা আমাদের একটা বিরাট উপলক্ষ, স্বাধীনতা দিবস। সেই মাসে হয়তো আমরা এটা ইনশাল্লাহ হয়তো চালু করতে পারবো। তো এখনো এটা একবারে কনফার্ম বলা ঠিক হবে না, কারণ কোভিড তো এখনো পার হয়নি। নানা প্রতিকূলতায় গতি কমলেও থামেনি কাজ। ডিসেম্বরে স্প্যান বসানো শেষ হলে বাকি থাকবে অ্যাপ্রোচ রোড, রেল স্ল্যাব ও রোডওয়ে ডেক স্থাপন। শুক্রবার পর্যন্ত 2917টির মধ্যে 1285টি রোড স্ল্যাব ও 2965টির মধ্যে 1930টি রেল স্ল্যাব বসানো হয়েছে। আমাদের 4টা মডিউল করলে, দিনরাত কাজ করলে আশা করি আমাদের যে ডেক বসানো, আশা করি যে আমাদের টার্গেট যেটা অন্তত জুলাই আগস্টের মধ্যে 2021 সমাপ্ত হবে। তারপরে ওখানে আবার একটা মেমব্রেন বসানো হবে ডেকের উপর, ইম্পারভিয়াস মেমব্রেন বলা হয়। তার উপরে 70-75 মিলিমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট দেওয়া হবে, কার্পেটিং যেটা বলা হয়, ব্ল্যাক টপ। তো এগুলো করতে খুব বেশি সময় লাগবে না। তারপরে একটা ফিনিশিং এর ব্যাপার আছে। নভেম্বর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি 91 ভাগ, নদী শাসন 76 আর সার্বিক অগ্রগতি 82.5%। কাজ শুরুর 4 বছরের মাথায় 2018 সালে উদ্বোধনের কথা ছিল পদ্মা সেতুর। এরপর আরও 3 দফা বেড়েছে সময়। তবে সময় যত গড়িয়েছে মানুষের প্রত্যাশার চাপ তত বেড়েছে। তবে চাপ যতই থাক, 100 বছরের স্থায়িত্ব নিশ্চিতে প্রকৌশলীরা পদ্মা সেতু নির্মাণের মানের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাজিরা, শরীয়তপুর। ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে
মুক্তিযুদ্ধ মঞ্চ। এছাড়া একই অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আরেকটি মামলা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। মামলা দুটি সোমবার আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে 7 জানুয়ারি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত 13 নভেম্বর রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ যুব খেলাফত মজলিসের সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে বক্তব্য দেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপরই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে নানা মহলে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে ঢাকার সিএমএম কোর্টে মামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামের দুটি সংগঠন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এজন্য যারা দায়ী আমরা মনে করছি যে তারা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। আমরা সেজন্যই আদালতের শরণাপন্ন হয়েছি। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মামলায় মামুনুল হক, সৈয়দ ফয়জুল করিম ও হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীকে আসামি করা হয়েছে। মামলা দুটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ইসলামের অপব্যাখ্যা দিয়ে তিনি মানুষকে উত্তেজিত করতেছেন, ফলে দেশে একটি রায়ট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বিনষ্ট করে তিনি বর্তমানে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি বৈধ সরকারের বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছেন। আজকের মামলাটি ছিল একটি রাষ্ট্রদ্রোহ মামলা। সেই মামলায় আজকের আসামি মামুনুল হক দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলার জন্য এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত হলে সারা বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, এই ধরনের তিনি শিষ্টাচার বহির্ভূত এবং ঔদ্ধত্যমূলক আচরণ করেছেন। এই মামলার মাধ্যমে এদেশের মানুষ সোচ্চার হবে এবং এই অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আগামী 7 জানুয়ারি মামলা দুটির তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আদালত। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 4 জনের রিমান্ড শুনানির দিন মঙ্গলবার ঠিক করেছে আদালত। সোমবার দুপুরে আসামিদের আদালতে হাজির করে ছাত্রদের 10 দিন এবং শিক্ষকদের 7 দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দুপুরে আসামিদের আদালতে হাজির করে ছাত্রদের 10 দিন এবং শিক্ষকদের 7 দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার। কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রেজাউল করিম মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার জুগিয়া এলাকার মাদ্রাসা ইবনে মাসউদের হেফজ বিভাগের ছাত্র আবু বকর ওরফে মিঠুন এবং সবুজ ইসলাম ওরফে নাহিদ, একই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলামিন এবং মোহাম্মদ ইউসুফ আলী। মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া সদর থানার ওসি তদন্ত নিশিকান্ত সরকার জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 জনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে। এর আগে কড়া পুলিশি প্রহরায় আসামিদের আদালতে হাজির করা হয়। এই রিমান্ডের প্রেয়ার তারা দিয়েছেন, বাট কোর্ট তো রিমান্ড চাওয়ার সাথে সাথে রিমান্ড প্রদান নাও করতে পারে। এটা হয়তো দিন করেছে রিমান্ড দিবে, এবং এই কেস হচ্ছে রিমান্ডে দেওয়ার মতো। যেহেতু যে এর অনেক ক্লু উদ্ঘাটন করার প্রয়োজন রয়েছে, এর অনেক তদন্তের স্বার্থে এই সমস্ত ক্লুগুলো তদন্তকারী কর্মকর্তার প্রয়োজন। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী নয়, তাদের ইন্ধনদাতাদেরও বিচারের আওতায় আনার দাবি উঠেছে রাজধানীতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিগুলোতে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত এসব বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজকরা বলেন, ভাস্কর্য বিরোধী ও ধর্মের অপব্যাখ্যাকারীদের দেশ বিরোধী কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক সমিতির নেতারা ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বলেন, স্বাধীন বাংলাদেশে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুই এক জায়গায় দুই একজন ধরা পড়ছে, সেটি ঠিক, কিন্তু একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এর পিছনে ইন্ধনদাতা আছে, এর পিছনে কিছু অশুভ চক্র আছে, যারা সম্মিলিতভাবে এই ধরনের অপকর্ম অপপ্রয়াস চালিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির বিভিন্ন ধরনের হীন প্রয়াস তারা লিপ্ত আছে। সেই মানুষদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এই সময়ের খুবই দায়িত্ব।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারের দাবি ওঠে সেখানেও। কালকেই আমরা দেখেছি যে 4 জন ধরা পড়েছে, কিন্তু ছেলেগুলো খুবই তরুণ এবং তারা নিজেরা বলেছেন তারা ওয়াজ মাহফিলে গিয়ে তারা কথা শুনে তারা উদ্বুদ্ধ হয়ে কাজটি করেছেন। তার মানে যারা নাকি ওয়াজ মাহফিল করছেন, কারা করছেন এই ধরনের তরুণ সমাজকে যারা বিপদে নিচ্ছেন, অবশ্যই তাদেরকে রুখতে হবে। একই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মহিলা শ্রমিক লীগের নেতাকর্মীরাও। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন সাংবাদিকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় স্বাধীনতা শিক্ষক পরিষদ। ভাস্কর্য ভাঙচুরকারী ইন্ধনদাতাদের মুক্তিযুদ্ধ ও দেশের সংস্কৃতি বিরোধী আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষক নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2-1 দিন পরই কেটে যাবে কুয়াশা, দেখা মিলবে রোদেলা দিনের। এরপর আবার কমতে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে চলতি মাসে সারা দেশে বয়ে যেতে পারে 2টি শৈত্যপ্রবাহ। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট হতে পারে 2টি নিম্নচাপ, যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, তবে আসবে না বাংলাদেশ উপকূলে। অগ্রহায়ণের শেষ সপ্তাহ, কদিন ধরে কুয়াশায় ঢাকা রাজধানীর আকাশ। সারাদিনে কমই দেখা যাচ্ছে সূর্য। যখন সূর্য উঁকি দেয় তখনও থাকে না তেজ। প্রকৃতির এই পরিবর্তনকে উপভোগ করছেন নগরবাসী। ঠান্ডা, বেশি গরম না, আমার কাছে খুব চমৎকার একটা সময়, বা আমার কাছে মনে হয় যে এরকম থাকাটাই ভালো লাগে। বেচার পরিবেশটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো, এবং আমরা যে চলাফেরা করে কমফোর্টেবল ফিল করতে পারছি, এবং আমরা যে এটা শীত একটা ভাব আসছে, একটা আমেজ আসছে, এই সব মিলিয়ে আর কি অনেক ভালো বোধ করছি আমরা সবাই। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় 18.6 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর রাজারহাটে 14.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে এই কুয়াশা কেটে গেলে কমবে তাপমাত্রা। এই কুয়াশাটা 2-1 দিনের মধ্যে কমে যাবে, আকাশ পরিষ্কার হয়ে আসবে, রাতের টেম্পারেচারটা কমে যাবে এবং শীতের আমেজটা পাওয়া যাবে। আর এই ডিসেম্বর মাসে 1 থেকে 2টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে 2টি নিম্নচাপ, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, তবে এটি বাংলাদেশ উপকূলে আসবে না। এছাড়া ডিসেম্বর মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত জেঁকে বসার আগেই বিভিন্ন জেলায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। গেল 2 সপ্তাহে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত 7 শিশুর মৃত্যু হয়েছে। তবে আতঙ্কিত না হয়ে বাড়তি যত্ন ও সময় মতো হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এটি। প্রতিটি বেডেই রয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু। গত 1 সপ্তাহে দিনে গড়ে ভর্তি হচ্ছে 25 শিশু। বহির্বিভাগেও বেড়েছে শিশু রোগী। এরই মধ্যে হাসপাতালে নিউমোনিয়া মারা গেছে 4 শিশু। ডাক্তার বললো যে ওনার নিউমোনিয়ার দেখা যাচ্ছে, আপনি একটু ভর্তি করান। আজকে প্রথম দিন ভালো ছিল, এরপর থেকেই নিয়মিত মনে করেন অসুবিধার মধ্যেই দেখা যাচ্ছে। গলার মধ্যে কফ জমে গেছে, তো তাই এখন এখানে নিয়ে আসছিলাম। এখন ওষুধ দিচ্ছে, এখানে স্যালাইন দিচ্ছিল, ঠিক আছে। হাসপাতালের নার্স ও চিকিৎসকরা বলছেন সময়মতো চিকিৎসা না নেয়ায় বাঁচানো যায়নি ওই শিশুদের। শিশু রোগী বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। গেল 2 সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 3 শিশু মারা গেছে। সর্দি, কাশি এবং কাপ, তারপরে শ্বাসকষ্ট শুরু, এরকম নিউমোনিয়ার সংখ্যাটা গত 2 সপ্তাহ ধরে আমাদের হসপিটালের অ্যাডমিশন থেকে দেখা যাচ্ছে যে আগে যেভাবে রোগী ভর্তি হতো তার চেয়ে অনেকখানি বেশি অংশে ভর্তি হচ্ছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রতিদিনই আসছে 1/2 শতাধিক রোগী, যার মধ্যে বেশিরভাগই শিশু। নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে 30 জন। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডায়রিয়া এবং নিউমোনিয়ার বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের যে রোগ, এটা বৃদ্ধি পেয়েছে এবং রোগীর সংখ্যাও আউটডোরে বেড়ে গেছে। ইনডোরেও বেশ সংখ্যক রোগী ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন ঠান্ডাজনিত রোগবালাই থেকে রক্ষায় নবজাতকদের জন্য সবচেয়ে কার্যকর মায়ের বুকের দুধ। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
5,814 পদ খালি থাকা সত্ত্বেও পদোন্নতি হচ্ছে না সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের। এক পদে চাকরি করেই অবসরে যেতে হচ্ছে তাদের বেশিরভাগকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সমন্বয়হীনতার কারণেই পদোন্নতি ঝুলে আছে বলে দাবি শিক্ষক নেতাদের। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শওকত হোসাইন 20 বছর ধরে চাকরি করছেন সহকারী শিক্ষক পদে। দীর্ঘ সময়েও পদোন্নতি না পাওয়ায় হতাশায় ভুগছেন তিনি। কেন আমরা আমাদের প্রমোশন দিচ্ছে না সিনিয়র শিক্ষক হিসেবে আমাদেরকে, সেটাও কিন্তু স্পষ্ট করে আমাদেরকে আমাদের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরও কিন্তু স্পষ্ট করে বলছে না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত 10,500 শিক্ষকেরই একই অবস্থা। বেশিরভাগ শিক্ষকই কোনো পদোন্নতি ছাড়াই অবসরে যাচ্ছেন, অথচ 2018 সালে সিনিয়র শিক্ষকের 5,252টি পদ তৈরি করা হয়। কিন্তু 2 বছরের বেশি সময় পার হলেও সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে সিনিয়র শিক্ষকের নতুন পদে উন্নীত করা হয়নি। এছাড়াও খালি আছে 300 প্রধান শিক্ষকের, সহকারী প্রধান শিক্ষকের 200, উপপরিচালকের 10, বিদ্যালয় পরিদর্শকের 19 এবং জেলা শিক্ষা কর্মকর্তার 33টি পদ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সমন্বয়হীনতার অভাবেই পদ খালির পরও শিক্ষকরা পদোন্নতি পাচ্ছেন না বলে অভিযোগ শিক্ষক নেতাদের। যে আমাদের পদসোপান একটা নাই, অর্থাৎ পদোন্নতিযোগ্য যে আরো পদের যে বিস্তৃতি গঠন করার কথা সেটা কিন্তু করা হয় না। তো সেই কারণে সরকারি মাধ্যমিকের শিক্ষকদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের পদটি যদি নবম গ্রেড করে আর অন্যান্য একটা সুন্দর একটা পদসোপান তৈরি করা হয় তাহলে পদোন্নতি পেত শিক্ষকেরা। শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষকদের পদোন্নতির কাজ দ্রুত এগিয়ে চলছে। এটিও আশা তো করছি আগামী কয়েক মাসের মধ্যে সমস্যাটি সমাধান করতে পারবো, এটারও কাজ চলছে। এবং আমাকে প্রতিনিয়তই আমাকে শিক্ষকরা মেসেজ পাঠান, আমি দেখি আমি এটা ফলো আপও করছি। সারা দেশে 344টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের প্রায় 5,500 পদ খালি থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষা খাতে এগিয়ে থাকা দেশগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় শিক্ষকদের, অথচ বাংলাদেশে বেশিরভাগ শিক্ষকই এই পেশায় থাকেন চরম হতাশা নিয়ে। এটিকে মানসম্মত শিক্ষা নিশ্চিতের অন্যতম বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসাবাড়ির 4 মাসের বিদ্যুতের বিল প্রায় 10 লাখ টাকা। 8 বছর ধরে সংযোগ না পেলেও বিল এসেছে 35,000 টাকা। এমন ভুয়া বিল সংযোগ না দিয়ে বিল সহ ব্যাপক গ্রাহক হয়রানির অভিযোগ নোয়াখালীর বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। গ্রাহকেরা বলছেন এসব অনিয়ম নিয়ে কথা বলতে গেলে কর্মচারীদের দুর্ব্যবহারের শিকার হতে হয়। দেয়া হয় সংযোগ বিচ্ছিন্ন ও নোয়াখালীর বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। গ্রাহকেরা বলছেন এসব অনিয়ম নিয়ে কথা বলতে গেলে কর্মচারীদের দুর্ব্যবহারের শিকার হতে হয়। দেয়া হয় সংযোগ বিচ্ছিন্ন ও মামলা করার হুমকি। বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের শাহিদ উদ্দিন একজন আবাসিক বিদ্যুৎ গ্রাহক। প্রতি মাসে 200 থেকে 300 টাকা বিল দিয়ে আসছিলেন তিনি। জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসে হঠাৎ তার বিদ্যুৎ বিল আসে 3,300 এবং 10,000 টাকা। বিল বাড়ার প্রতিবাদ করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি গড়ে 2 লাখ টাকারও বেশি বিল করা হয় তাকে পরবর্তী 4 মাসে। এটা নিয়ে প্রতিবাদ জানাইলে আমার লাইন কাটি দিয়া 1,82,000 টাকা বিল করে, পরের মাসে 2,54,000 টাকা। আমার তো লাইনে কাটা, কিভাবে আমার এই বিলটা আসে? একলাশপুর বাজারের ব্যবসায়ী বিজয় চন্দ্র 8 বছর আগে আবেদন করলেও পাননি বিদ্যুৎ সংযোগ, তবে তার নামে বিল এসেছে 35,000 টাকা। আর চৌমুহনী বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের প্রতি মাসে গড়ে 1,500 টাকা বিল আসলেও অক্টোবরে তার বিল এসেছে 1,29,000 টাকা। এ ধরনের অযৌক্তিক বিলের অভিযোগ জেলায় অনেক গ্রাহকের। কয়েক মাসের বিদ্যুৎ ব্যবহার 1 মাসে বিল করা, মিটার না দেখে অফিসে বসে বিল করার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এসব বিষয়ে বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলতে গেলে গ্রাহকরা পড়ছেন নানা হয়রানিতে। আমার প্রতি মাসে বিল আসতো 1,500 থেকে 1,700 টাকা, সে জায়গায় হঠাৎ করে আমার বিল আসছে 1,29,000 টাকা। এরা মাঝ দিয়ে বসে বসে বিল করে, মানুষকে হয়রানি করতেছে। সব মানুষের মিটারে টাকা বেশি অতিরিক্ত বিল করতেছে। বিদ্যুৎ অফিসে গেলে আমার দরখাস্তটা তারা গ্রহণ করে না করে আমাদের বিরুদ্ধে, আমাদের ফ্যামিলি সবার বিরুদ্ধে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। কিছু কিছু অনিয়মের অভিযোগ স্বীকার করে বিদ্যুৎ বিভাগ বলছে পুরনো অভিযোগ নিষ্পত্তির জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আর অস্বাভাবিক বিল রোধে অনেক ক্ষেত্রে প্রিপেড মিটার বসানো হয়েছে। আমাদের এখানে ওভারবিলিং যেগুলো ছিল এগুলি আমরা মোটামুটি যেগুলো অভিযোগ পাইছি তাৎক্ষণিক যেগুলি 90 দিনের ভিতরে যেগুলি হয়েছে আমার ক্ষমতায় আমরা সমাধান করছি। অনেক গ্রাহক আছে অনেক দীর্ঘদিনের পুরাতন
অভিযোগগুলো নিয়ে আসছে। এগুলো তদন্ত কমিটি করা হয়েছে, কমিটি তদন্ত রিপোর্ট পেশ করলে আমরা সমাধান করতে পারবো। নোয়াখালীতে বর্তমানে বিদ্যুতের আবাসিক গ্রাহক ৯৬,২৮৯ জন আর বাণিজ্যিক গ্রাহক ১৬,৫৬৬ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একজন দৃষ্টি প্রতিবন্ধী নির্বিঘ্নে উঠে পড়ছেন কখনো নারকেল কখনো সুপারি গাছে। গাছ থেকে সুপারি আর নারকেল কেটে খাওয়া পড়ার যোগান হয় ঝালকাঠির কিফায়েতনগরের কুদ্দুস মোল্লার। অবিশ্বাস্য হলেও ৩৮ বছর ধরে দক্ষতার সঙ্গে এই কাজ করে আসছেন তিনি। অভাব আর প্রতিবন্ধকতা থাকলেও আত্মমর্যাদার লড়াইয়ে কুদ্দুস কখনো থেমে যাননি। তার এই ঝুঁকিপূর্ণ কাজে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন থাকলেও ছেলে মেয়েদের একটু ভালো রাখার জন্য গাছে উঠতে হয় কুদ্দুসকে। ৯ বছর বয়সে অজানা এক রোগে দৃষ্টি হারান কুদ্দুস মোল্লা। এরপর দিনমজুরির কাজ শুরু করলেও বেশি দিন ধরে রাখতে পারেননি। ২২ বছর শুরু করেন গাছে ওঠার কাজ। কখনো নারকেল কখনো সুপারি পেরে কিংবা গাছ পরিষ্কার করাই হয়ে ওঠে তার পেশা। বিয়ের কিছুদিন পরেই মারা যান স্ত্রী। এরপর ৩ মেয়েকে নিয়ে বিপাকে পড়েন কুদ্দুস মোল্লা। তবে দারিদ্র্য এবং অন্ধত্বের কাছে হার মানেননি তিনি। বছর ৩ আগে বড় মেয়েকে বিয়েও দিয়েছেন। বাকি ২ মেয়েকে লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করাই কুদ্দুসের ইচ্ছা। নারকেল সুপারি গাছ বাইয়া আমি জীবন যাপন বাঁচাই। আমি কেউর কাছে হাত পাতি না বা ভিক্ষা করি না, আমার লজ্জা লাগে। আব্বু যে সময় নামে তখন আমি আবার যে সময় কোনো জায়গা খারাই, তারপর আমি হাঁপা দিয়ে লামিয়া হাত ধরিয়ে আবার বাসায় চলে যাই। আজকে যেমন এমন একটা গাছও পায় না, কালকে বাইয়াইছে একটা ২ বাড়িতে ডাকছে, ওই বাড়ি যাই বাইয়ের কারণে তো দিন চলে না। এক একটি গাছে উঠতে ৫০ থেকে ১০০ টাকা পান কুদ্দুস। তা দিয়ে কোনো রকমে চলে সংসার। তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। কুদ্দুস মোল্লাকে শহর সমাজসেবা কার্যালয় জালুকাড়ি থেকে ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। তিনি যে ঘরে বসবাস করেন ঘরটি একচালা এবং ভাঙ্গা। এই শীতে এই ভাঙ্গা ঘরে বসবাস করা খুবই কঠিন। তাই তার একটি ঘর পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট তার যাওয়ার জন্য আমরা সাহায্য করব। বয়সের কারণে শরীর দুর্বল হলেও দৃষ্টি প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি একটুও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বিশ্বে একদিনে প্রায় ৮,০০০ মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে প্রাণহানি যুক্তরাষ্ট্রে। মৃত্যু হয়েছে ১৪০০-এরও বেশি মানুষের। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ২,৯০,০০০ ছাড়িয়েছে। নতুন আরও ১,৮০,০০০-এর বেশি রোগী নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা ১,৫৩,০০,০০০ বেশি। এদিকে সবার আগে ভ্যাকসিন পাওয়ার জন্য মঙ্গলবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ৫২৮ জনের মৃত্যু ইটালিতে। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে প্রায় ১৪,০০০ মানুষের দেহে। রাশিয়াতে ২৪ ঘন্টায় ৪৫০-এর বেশি মৃত্যু হয়েছে। মৃত্যুতে দ্বিতীয়তে থাকা ব্রাজিলে সোমবার ৪২৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২৪,৫০০। ভারতে একদিনে ৪০৪ জনের প্রাণ গেছে। এ নিয়ে ভারতের মোট মৃত্যু প্রায় ১,৪১,০০০। নতুন আরও ২৭,০০০-এর বেশি রোগী নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ছাড়িয়েছে। বিশ্বে পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫,৪৯,০০০ মানুষের। মোট আক্রান্ত ৬,৭৯ লাখের বেশি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকা আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সূচি চূড়ান্ত না হলেও জানুয়ারির ২০ কিংবা ২২ তারিখ ওয়ানডে দিয়ে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে ২ বোর্ড। এই সিরিজে মাশরাফি থাকবেন কিনা তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানিয়েছে, ফিটনেসের সঙ্গে পারফরমেন্স দিয়েই আসতে হবে মাশরাফিকে। গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম ঘুরে গেছেন উইন্ডিজ বোর্ডের ২ প্রতিনিধি। তাতে সিরিজ আয়োজনে গ্রিন সিগন্যাল পেয়েছে বিসিবি। তবে কোভিড পরিস্থিতিতে পূর্ণাঙ্গ সিরিজে কাটছাট করতে হচ্ছে। কমছে একটি টেস্ট ও টি-20 সিরিজ। শিগগিরই সূচিও চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। হয়তো বা আগামী ৩-৪ দিনের মধ্যে একটা ফিকচার বা ওদের যে শিডিউল আছে ওটা আমরা দিতে পারবো। বাট এখন যতটুকু জানি ওরা হয়তো ১০-১২ তারিখের দিকে আসবে, আর আমরা হয়তো খেলাটা হয়তো ২০-২২ তারিখ দিক দিয়ে শুরু করব। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজ শেষে অধিনায়কের আর্মব্যান্ড খুলেছেন মাশরাফি, কিন্তু লাল সবুজের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান। জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে সফল অধিনায়ককে কি দেখা যাবে? ফিটনেস এবং পারফরমেন্স এই দুটো হলো ভেরি ইম্পর্টেন্ট। যদি ভালো থাকে তাহলে আপনার সিলেক্টর আছে, কোচ আছে, সবাই তো না খেলে তো আমি কোনো সম্ভাবনা দেখছি না।
উইন্ডিজ সিরিজ দ্রুত শেষ করার তাড়া আছে। টাইগারদের পরের কমিটমেন্ট নিউজিল্যান্ড সিরিজ। ওই সিরিজের কোয়ারেন্টিনের কিছু অংশ দেশে আর কিছু অংশ ওখানে গিয়ে করতে চায় বিসিবি। আমরা শ্রীলঙ্কা যাওয়ার আগে যেভাবে আমরা প্ল্যান করছিলাম আমরা সেভাবে ঠিক করব এবং আমরা চেষ্টা করব যেন প্লেয়াররা সেফ থাকে। এটা কিন্তু আমাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দেশে এসেছিলেন কোচিং স্টাফের অধিকাংশরা। ডোমিঙ্গো গিবসনরা কাজ করেছেন তামিম মুশফিকদের সাথে, কিন্তু স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ড থেকে গেছেন। ভেট্টোরির সাথে 100 দিনের চুক্তি থাকলেও পুরো সময় তাকে পাওয়া যায়নি। এবার তার দেশে যাচ্ছে টিম টাইগার্স, ওটাই কাজে লাগাতে চায় বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।